গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই সময়টি যারা কর্মজীবী মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, যারা রাস্তায় কাজ করছেন বা রাস্তায় আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, খাবার স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন এবং একটি ছাতা বা একটি সানগ্লাস ব্যবহার করবেন, যাতে করে এই রোদের তীব্রতা থেকে আপনি রক্ষা পান। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আমরা আজকে কথা বলবো হাঁটুতে পিআরপি চিকিৎসা। আসলে হাঁটুর কোন কোন রোগে আমরা পিআরপি ব্যবহার করি এবং পিআরপি পদ্ধতিটি কী, এই বিষয়গুলি বিস্তারিত জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর তিনি চিফ কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি। ডাক্তার শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেমন বলছিলাম যে আসলে একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা আপনারা চালু করেছেন আমাদের দেশে, পিআরপি। হাঁটুর ক্ষেত্রে আমরা পিআরপিটা কিভাবে ব্যবহার করি বা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? জি, আপনাকে ধন্যবাদ। হাঁটু হলো আমাদের এরকম একটা জয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট এবং একটা বড় জয়েন্ট শরীরের মধ্যে। এটা আমাদের ওজন বহন করে, এটা যেমন ঠিক। আবার আমাদের অনেক কিছু আমরা যখন কাজকর্ম করি তখন এটার মুভমেন্ট, মানে ফ্লেকশন, এক্সটেনশন, হ্যাঁ, আমরা যখন প্রেয়ার করি, নামাজ কালাম পড়ি বা অন্য ধর্মের লোকজন প্রণাম করে, তখনও কিন্তু এই হাঁটুর উপরে মানে চাপটা পড়ে আর কি। তো সেই হাঁটুতে কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখই হয় আর কি। আমরা টপিক ঠিক করছি হাঁটুর চিকিৎসায় পিআরপি। তো তাহলে হাঁটুতে কি কি অসুখ হয় সেটা যদি আমরা মনে করেন যে প্রায়োরিটি ভিত্তিতে মানে বলি যে সবচেয়ে বেশি কোনটা আর কি, সবচেয়ে বেশি হলো অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ, যে অস্টিও আর্থ্রাইটিস বা বাংলায় গেটে বাত বলতে পারি আমরা। এটা হলো যে সাধারণত মধ্যবয়স্কদের অসুখ। এটা একটা ডিজেনারেটিভ মানে ক্ষয়জনিত অসুখ, যে আমাদের হাঁটুর মধ্যে বা যে কোনো জয়েন্টেই কমপক্ষে দুটো হাড় মিলে, দুটো হাড়ের মাথা মিলে একটা জয়েন্ট তৈরি হয়। হাঁটু হলো এরকম জয়েন্ট যেখানে তিনটে বোনস একসাথে মিলিত হচ্ছে, যেমন উরুর বোনস যেমন ফিমার, আমাদের লেগের বোনস যেমন টিবিয়া, আর আমাদের সামনে যে একটা ছোট একটা মানে একটা থাকে আর কি, মনে করেন প্যাটেলা থাকে, একটা ছোট ফ্লোটিং একটা বোনস প্যাটেলা। এই তিনটে মিলে হাঁটুর জয়েন্ট তৈরি হচ্ছে। এবং এই বোনসগুলোর জয়েন্টের মধ্যে যে অংশটা আছে তার প্রত্যেকটাতেই কিন্তু কসকচা হাড্ডির কাভারিং আছে, ক্যাপ আছে, যেটাকে কার্টিলেজ বলে আমরা। হ্যাঁ, তো সেটা কিন্তু প্যাটেলাতেও আছে, টিবিয়া এবং মানে ফিমার দুটোতেই আছে। না, আসলে তো এই কার্টলেজটাই তো আপনার হার্টের যে ঘর্ষণ বা মুভমেন্টটা স্মুথ করে। স্মুথ করে, হ্যাঁ, যে এটা মানে স্মুথ মুভমেন্ট করে। আর জয়েন্ট যখন মুভমেন্ট হয় তখন এক ধরনের রস নিঃসৃত হয়, জয়েন্ট ফ্লুইড, যেটা কিন্তু মানে মুভমেন্টকে করে, মানে লুব্রিকেটিংয়ের কাজ করে। যেমন আমরা বলি যে মোটর বা কলকবজা চলতে যেমন মোবিল লাগে, ঠিক সেই রকম এই জয়েন্ট ফ্লুইডটা হাঁটুর মধ্যে আমাদের মুভমেন্টের সময় মোবিলের মতো কাজ করে। তো অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে যে এই কসকস হাড্ডির ক্ষয় হওয়া, সেটা বিভিন্ন কারণ আছে। তাইলে আমরা প্রথম কজ বললাম যে এই কসকস হাড্ডির ক্ষয়, তার মানে হলো অস্টিও আর্থ্রাইটিস। তো অস্টিও আর্থ্রাইটিসটা কিন্তু শুরু হয় কসকস হাড়ের ক্ষয় দিয়ে, কিন্তু যখন অ্যাডভান্স স্টেজ হয়ে যায় তখন কিন্তু এর আশেপাশে যে লিগামেন্ট আছে, তারপরে মনে করেন যে জয়েন্ট ক্যাপসুল আছে, সাইনোভিয়াম আছে, হ্যাঁ, ইভেন মানে বোনসকেও শেষ পর্যন্ত অ্যাটাক করে। মানে এটা হলো খুব যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় অস্টিও আর্থ্রাইটিস। তাহলে একটা বললাম আমরা অস্টিও আর্থ্রাইটিস। এরপর আসেন যে ট্রমাজনিত মনে করেন যে কারণ আছে, যে আমাদের যদি হাঁটুতে আঘাত লাগে, হ্যাঁ, যে হাঁটুতে আঘাত লাগে আমাদের বোন ফ্র্যাকচার হয়, এরকম বড় ধরনের বোন ফ্র্যাকচার হলে তাহলে সেটা কিন্তু অপারেশন করতে হয়। অপারেশনে তখন কোনো বিকল্প নাই, কারণ ইন্ট্রা আর্টিকুলার যে কোনো ফ্র্যাকচারকেই এটা হলো রিজিডলি ফিক্স করতে হয়, মানে স্ক্রু প্লেট দিয়ে বা রড দিয়ে সেটাকে স্টেবল করতে হয়, তা না হলে কিন্তু জয়েন্ট ফাংশনিং থাকে না। আর কিন্তু কখনো কখনো ছোট্ট বোনস, ইন্টারআর্টিকুলার বোনস মনে করেন যে ফ্র্যাকচার হয়ে গেল, যে ওখানে কোনো স্ক্রু লাগানো সম্ভব না, হ্যাঁ, আবার মনে করেন যে যদি আমরা বিনা চিকিৎসায় রাখি তাহলে সেটা অস্টিও আর্থ্রাইটিস করবে বা অন্যান্য জটিলতা মনে করেন যে করতে পারে। তখন আমরা কিন্তু এই যে ছোট্ট বোনসটা জোড়া লাগানোর জন্য কিন্তু পিআরপি ইঞ্জেকশন দিই। তাহলে ট্রমার এটা একটা কারণ বললাম, যে ছোট্ট মানে বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে পিআরপি হাড়কে তাড়াতাড়ি জোড়া লাগাতে সাহায্য করে। এরপর আসেন আমাদের হাঁটুর মধ্যে লিগামেন্ট আছে, হ্যাঁ, যে লিগামেন্ট আছে, যে লিগামেন্টগুলো অনেকগুলো লিগামেন্টই থাকে, মনে করেন যে মিডিয়াল ল্যাটারাল সাইডে সামনে পিছনে অনেক লিগামেন্ট আছে, তবে দুটো শক্তিশালী লিগামেন্ট থাকে যে যারা ক্রস চিহ্নিতভাবে থাকে।
এটাকে বলে ক্রুশিয়েট লিগামেন্ট। তো ক্রুশিয়েট লিগামেন্টের যেটা সামনের দিক দিয়ে ক্রস করে এটাকে বলি আমরা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা পিছনে থাকে সেটাকে বলি আমরা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ডাক্তার শহীদুল, এই যে লিগামেন্ট যেটা বলছেন এসিএল বা ACL বা PCL, এটা কিন্তু আমরা পরিচিত স্পোর্টস ইনজুরির মাধ্যমে কিন্তু আমরা এটা খুব পরিচিত। জি হ্যাঁ, স্পোর্টস ইনজুরিতে হয়। যেমন ফুটবল খেলছে, ফুটবল খেলার সময় হয়তো বলে কিক করলো, হ্যাঁ, তো বলে কিকটা না লেগে অপোজিশন খেলোয়াড়ের পায়ের সাথে লাগলো, তাহলে কিন্তু ট্রমাটা খুব সিরিয়াস, তখন এসিএল ইনজুরির চান্স খুব বেশি থাকে। আবার মনে করেন অনেক সময় রোটেশনাল ইনজুরি হয়, যে স্লিপ করে পড়ে গেছে, হ্যাঁ, ঘুরে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও এসিএল ইনজুরির মনে করেন যে সম্ভাবনা থাকে। আবার অনেক সময় হয় যারা মোটরসাইকেল ড্রাইভ করেন, বাইক ড্রাইভ করেন, তারা অ্যাক্সিডেন্টালি হয়তো তাদের পায়ের উপরের দিকে কায়েত হয়ে মোটরসাইকেলটা পড়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু লিগামেন্ট ইনজুরি হয়, আমরা এরকম পেয়ে থাকি। এখন এই এসিএল বা পিসিএল লিগামেন্ট যদি ইনজুরি হয়, যদি কমপ্লিট টিয়ার হয়ে যায়, যে একেবারে মানে এন্ড টু এন্ড মানে সেপারেশন হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই। সেটা মানে রিকনস্ট্রাকটিভ সার্জারি করে মানে লিগামেন্ট তৈরি করে দিতে হয়। যে আমাদের হাঁটুর চারপাশে যে আল্লাহ তাআলা আরও বড় লিগামেন্ট দিয়েছেন, যেমন সেমি টেন্ডিনোসাস একটা, ওইটা থেকে মানে ওখান থেকে আমরা অর্ধেক লিগামেন্ট কেটে নিয়ে তারপর আমরা আর্থ্রোস্কোপি করে আমরা কিন্তু লিগামেন্ট তৈরি করে দিই। কিন্তু ধরেন যে পার্শিয়াল ইনজুরি হলো, কারণ পার্শিয়াল ইনজুরি এটা বোঝানোর জন্য আমি এইভাবে বলি, যেমন একটা দড়ি তৈরি হয় পাটের আঁশ দিয়ে, হ্যাঁ, যে মাল্টিপল আঁশ দিয়ে এটাকে মনে করেন পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে দড়ি তৈরি করা হয়। এখন এইরকম একটা দড়ি যেখানে তার কিছু ফাইবার ছিঁড়ে গেছে কিন্তু টোটাল দড়িতে ছিঁড়ে যায়নি, মানে কিছু ছিঁড়ে গেছে, এরকম একটা পার্শিয়াল ইনজুরি আমরা বলি। বা অনেক সময় মানে ওই যে খুব ফাইবার মানে তুলার মতো ফাইবার মনে করেন যে হয়েছে ইনজুরি হয়, ওটাকে বলে ইন্টারস্টিশিয়াল টিয়ার বলি। তো পার্শিয়াল টিয়ার এবং ইন্টারস্টিশিয়াল টিয়ার অফ দি এসিএল বা পিসিএল, হ্যাঁ, এই ক্ষেত্রে পিআরপি খুব ভালো কাজ করে। কিভাবে করে? যে পিআরপি ভিতর গ্রোথ ফ্যাক্টর আছে, 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো ওই টিস্যুকে আবার রিজেনারেট করতে সাহায্য করে, তখন এটা কিন্তু জোড়া লেগে যায় নতুন করে, হ্যাঁ। তাহলে এইটা এসিএল এবং পিসিএল যে পার্শিয়াল ইনজুরি হলো, সেই ক্ষেত্রে বিনা অপারেশনেই মানে ইন্ট্রাআর্টিকুলার পিআরপি ইনজেকশন দিয়ে এইটাকে জোড়া লাগানো সম্ভব এবং রোগীর ব্যথা ভালো হয়ে যায়, রোগী ইমপ্রুভ করে। তারপরে আমরা বলেছি যে কসকসা হাড্ডি, হাঁটুর ভিতরে যে কসকসা হাড্ডি আছে সেটা টিবিয়ার উপরে দুইটা শক্ত মানে প্যাডিংয়ের মতো থাকে, হ্যাঁ। যেমন আমরা সোফায় বসি, সোফার যে মনে করেন যে সোফাটা মেনলি এটা একটা ফোমের মতো কাজ করে, ঠিক সেরকমভাবে যে একটা হাড়ের উপর আরেকটা হাড় মানে সেট হয়, তারপরে শরীর ওয়েটটা যায় পুরো, সেজন্য ওখানে একটা কুশনের মতো থাকে দুইটা, যে টিবিয়ার উপরে শক অ্যাবজর্বার, হ্যাঁ, শক অ্যাবজর্বারের কাজ করে। এটা মানে দুইটা কম্পার্টমেন্ট, তো একটা মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট। তো আমরা বলি যে মিডিয়াল মেনিসকাস আর ল্যাটারাল মেনিসকাস বলি। এই মেনিসকাস ইনজুরি হয় খুব কমনলি, স্পোর্টস ইনজুরিতে এই মেনিসকাস ইনজুরি হয়। তো মেনিসকাস ইনজুরিতে আর্থ্রোস্কোপি করে কি অপারেশন করা হয়, কখনো কখনো রিপেয়ার করা হয়, জোড়া সেলাই করে দেওয়া হয়। আবার যদি আমরা দেখি যে ছোট্ট পিস, খুব ছোট্ট একটা পিস, তখন ওটা আমরা মেনিসেক্টমি করি, ওই ছোট্ট পিসটা কেটে ফেলে দিই যে যাতে ডিস্টার্ব না করে। কিন্তু পিআরপি এক্ষেত্রে খুব এক্সিলেন্ট কাজ করে, যে পিআরপি দিলে অপারেশন ছাড়া চিকিৎসা হচ্ছে, আর ওই যে মেনিসকাসকে জোড়া লাগাই দিচ্ছে। তার কারণ এই মেনিসকাস তো হলো কার্টিলেজ, এর সেলগুলো হলো নাম কন্ড্রোসাইট, হ্যাঁ। তাহলে এই কন্ড্রোসাইটকে গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেট করে, কন্ড্রোসাইটকে মানে তখন তার রিজেনারেটিভ ক্যাপাসিটি বাড়ায় দেয়, যার ফলে এটা অপারেশন ছাড়াই কিন্তু জোড়া লেগে যায়, রিজেনারেট করে গ্যাপটা ফিল আপ করে, মেনিসকাস মনে করেন যে জোড়া লেগে যায়, হ্যাঁ। তারপরে অনেক সময় আমরা এরকম রোগী পাই যে জয়েন্টের মধ্যে ব্যথা নাই, কিন্তু জয়েন্টের পাশে, জয়েন্টের মনে করেন মিডিয়ালি, যে হয়তো মনে করেন যে মানে লয়ার পার্ট অফ দি ফিমার অথবা আপার পার্ট অফ দি টিবিয়ার সাইড, ওখানে চাপ দিলে প্রচণ্ড ব্যথা, হ্যাঁ, চাপ দিলে প্রচণ্ড ব্যথা। এইটি সাধারণত মিডিয়াল বা ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরির একটা লেট ইফেক্ট হিসেবে এটা হয়, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যে জয়েন্টের ভিতরেও কিছু পিআরপি দিয়ে দিই, আবার ওইখানে লোকালি মানে পেরিওস্টিয়ামের ওখানে মানে আমরা ইনজেক্ট করে দিই পিআরপি। এই ক্ষেত্রে খুব এক্সিলেন্ট কাজ করে, মনে করেন যে ব্যথা ভালো হয়ে যায়। এবং যেটা আমরা বলি, আমি সবসময় বলি যে যেখানে ক্ষত হয় সেখানে কিন্তু ব্যথা হয়, ক্ষত না হলে কিন্তু ব্যথা হয় না। মানে থিওরি কিন্তু এটাই, আমার স্কিনটা ইনট্যাক্ট আছে, কোনো পেইন নাই, যখন ঘষা লেগে এটা সিলে গেল, অ্যাব্রেশন বলি আমরা, তখনই ব্যথা। কাজেই সেই ক্ষত যেখানে হয়, সে ক্ষতকে যদি সারাই তোলা যায় তাহলে কিন্তু ব্যথাটা নিরাময় হয়। ঠিক সেরকমভাবেই মেনিসকাস ইনজুরি হোক,
কোলাটারাল লিগামেন্ট। ডাক্তার শহীদুল, আমি আরেকটা বিষয় আপনাকে বলি, এই হাঁটুতে কিন্তু আমাদের বাইরের দিকে একটা হাড় থাকে, যেটা আপনারা বলেন প্যাটেলা বলে থাকেন। আমরা কিন্তু অনেক সময় দেখেছি আগে ওই প্যাটেলাতে ইনজুরি হতো, আপনারা ফিগার অফ 8 নামে একটা তার বেঁধে ঠিক করতে, এই ক্ষেত্রে কোনো পিআরপি রুল আছে কিনা? এখন দেখেন যে প্যাটেলা যদি ফ্র্যাকচার হয়ে সেপারেট হয়ে গেল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন করতে হবে। আপনি যেটা ফিগার অফ 8 বললেন, এটা অপারেশন করার একটা টেকনিক। এটা অরিপ বলি আমরা, ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। যে চিকন চিকন রডকে বলি আমরা সার্জিক্যাল মানে কে ওয়ার, আর যে ওয়ার মানে আমরা গুনা বলি বাংলায়, হ্যাঁ, ওটাকে মেডিকেল টার্মে তার, হ্যাঁ, এটাকে সার্জিক্যাল ওয়ার বলে। সার্জিক্যাল ওয়ার দিয়ে ফিগার অফ 8 তৈরি করে আমরা যে অপারেশন করি, এইটাই হলো মনে করেন যে টেনশন ব্যান্ড ওয়ারিং বলে। হ্যাঁ, যে ওইভাবে আমরা জোড়া লাগাই দিই, তারপরে এটা কিন্তু ক্যান্সেলাস বোন, তো ক্যান্সেলাস বোন খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়। হ্যাঁ, তো এখন এটা অপারেশন মনে করেন যে করতে হয়। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে কোনো জয়েন্টের ভিতরে অপারেশন করার পরও যদি পিআরপি দেওয়া হয় তাহলে খুব এক্সেলেন্ট রেজাল্ট। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমরা সবসময় সেটা করা হয় না, কারণ একটা রোগীর অপারেশন করতে তো তার অনেক খরচ হয়ে যায়, এবং এরপরে যদি আবার পিআরপির কথা বলা হয় সেটা অনেক সময় মনে করেন যে বার্ডেন হয়। কিন্তু পিআরপি দিলে কিন্তু এই হিলিং প্রসেসকে মানে ত্বরান্বিত করে না। কিন্তু এখানে যে বিষয়টা আসছে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি, যেমন আপনার পার্শিয়াল টিয়ারের কথা বলেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে যেটা দেখি যে আপনি বলছেন যে এখানে পিআরপি করলে কিন্তু সে সম্পূর্ণভাবে রিজেনারেট করে ভালো হয়ে যাচ্ছে। তো এটা তো অপারেশনের হাত থেকে তো রোগী মুক্তি পেল। হ্যাঁ, যদি জাস্ট ক্র্যাক হয়ে যায়, কোনো সেপারেশন না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পিআরপি দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ইভেন আমি দেখেছি পিআরপি দিতে গিয়ে মানে আমরা এটা কি বলবো অবজারভেশনাল স্টাডি আমাদের একটা, যে আমরা দেখেছি যে 65-এর মতো বয়স এক ফিমেল প্যাশেন্ট, যে যার আগে পিআরপি দেওয়ার আগে আমরা দেখেছি প্যাটেলাটা খুবই অস্টিওপোরোটিক। হ্যাঁ, কিন্তু পিআরপি দেওয়ার পরে তো আমরা আবার চেক এক্সরে করি, হ্যাঁ, যে 3টে দেওয়ার পরে তারও আরও 1 মাস পরে একটা এক্সরে করলাম, সেটা মানে ট্রিটমেন্ট শুরু করার 4 মাস পরে আমরা ওই এক্সরে করার পরে দেখি যে তার প্যাটেলাটা আর অস্টিওপোরোটিক নাই, তার প্যাটেলা কিন্তু ইয়াং প্যাটেলার মতো হয়ে গেছে। অস্টিওপোরোটিক মানে বোঝা যায় যে ক্যালসিয়াম কম, এরকম এক্সরে দেখলে আমরা অনুমান করি। এমনি তো বিএমডি করে তৈরি করা যায়, কিন্তু আমরা এমনি নর্মাল এক্সরে দেখেও আমরা অনুমান করতে পারি যে তার অস্টিওপেনিয়া আছে কিনা বা অস্টিওপোরোসিস আছে কিনা। তো আমরা দেখি যে আগে যে বোনসটা অস্টিওপোরোটিক ছিল, কালো কালো ছিল, মানে তার মনে করেন যে ক্যালসিয়ামের এটা বোঝাই যায় না মিনারেলসটা, কিন্তু সেইটা পরে এক্সরে করার পর আমরা দেখি যে ইয়াং প্যাটেলার মতো একেবারে মনে করেন সাদা হয়ে গেছে। এটা লোকাল অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কিন্তু পিআরপি ভালো কাজ করছে। আমরা কিন্তু আসলে দেখি যে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এখন ব্যাপকভাবে পিআরপি ব্যবহার হচ্ছে, এবং এটা কিন্তু অর্থোপেডিক্স ছাড়াও বিভিন্ন স্কিন বা চুলের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হচ্ছে। তবে অর্থোপেডিক্সের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক সময় দেখা যায় কি অনেক মানুষই অপারেশনে ভয় বা অপারেশন করতে চায় না। তো এখানে তো আপনার আগে আসলে একটা রুগী পিআরপি করার আগে তো আপনার তার একটা ইভালুয়েশনের আপনার প্রয়োজন হয়, যে আপনি কোন রুগীটাকে আপনি পিআরপি দেবেন, কোন রুগী আপনি অপারেশন করবেন, তারপর আপনার সিদ্ধান্ত নেন। তো এক্ষেত্রে বলি পিআরপির ক্ষেত্রে আপনার যে রুগীগুলোর কথা বললেন, যে হাঁটুতে যে ডিজিজগুলো কথা বললেন, তো এদের ক্ষেত্রে আগে কোনো প্রিপারেশন আছে কিনা, নাকি গেলেই আপনি পিআরপি দিয়ে দিতে পারেন? না, অবশ্যই প্রিপারেশন আছে। যেমন ডায়াগনোসিস তো আমাদের করতে হবে, এবং ডায়াগনোসিস করার প্রোটোকল হচ্ছে মানে মেডিকেল সায়েন্সে যে প্রথম হিস্ট্রি নেই আমরা, তারপর কিছু এক্সামিনেশন করি, তারপরে ইনভেস্টিগেশন করি। যেমন ধরেন কথার কথা আমি এসিএল ইঞ্জুরির কথাই বলছি, তো আমরা প্রথম হিস্ট্রি নেই। হিস্ট্রিটা কী নেই যে তার ইঞ্জুরিটা কীভাবে হলো, তার কোনো স্পোর্টস ইঞ্জুরি আছে কিনা। যখন বলে হ্যাঁ তার একটা স্পোর্টস ইঞ্জুরি আছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই সময় পায়ে আঘাত লাগছে, হ্যাঁ, তো আমরা তখন রোগীকে শুয়ে আমরা এক্সামিনেশন করি। যেমন আমরা ল্যাকম্যান টেস্ট করি আর অ্যান্টি ড্রয়ার টেস্ট করি, যে তার নিটা স্টেবল আছে নাকি। মনে করেন যে ড্রয়ার যেমন পিছনে টান দিলে খুলে আসে, ঠিক সেরকম আমরা রোগীর পায়ের উপর বসে তারপরে মনে করেন যে নিটাকে ফ্লেক্স করে আমরা টিবিআর আপার পার্ট ধরে পেছনের দিকে টান দিলে দেখা যায় নর্মাল মানুষের কিন্তু আমরা উপরে বোনটাকে পিছনে আনতে পারবো না, কিন্তু তার এসিএল টোটাল ইঞ্জুরি হয়ে গেছে, তার আমাদের হাতে চলে আসবে পিছনে। এই জন্য আমরা বলি অ্যান্টি ড্রয়ার টেস্ট। তাহলে এরকম তারপর আমরা যে অ্যান্টি ড্রয়ার টেস্ট যে পজিটিভ পেলাম বা এসিএল ইঞ্জুরি আমরা মনে করলাম, সেটা তো একটা মনে করেন যে মেডিকেল গেলে একটা এভিডেন্স থাকতে হবে, তখন আমরা এমআরআই করাই। এমআরআই করে যখন বলে যে তার এসিএল ইঞ্জুরি আছে, সেটা কমপ্লিট বা গ্রেড 3 টিয়ার, হ্যাঁ, তখন আমরা যে আমাদের হিস্ট্রি মিললো, আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন মিললো, এবং আমরা এমআরআই সাপোর্ট করলো, তখন আমরা একটা রোগীর চিকিৎসা করতে মনে করি উদ্যোগী হই। যে কমপ্লিট টিয়ার হলে তখন আর পিআরপির দিকে আমরা আগাই না যে অপারেশন করতে হবে। আর যদি পার্শিয়াল টিয়ার পাই, ইন্ডাস্ট্রিয়াল টিয়ার পাই, গ্রেড 1 গ্রেড 2 ইঞ্জুরি পাই,
তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পিআরপি দিয়ে চিকিৎসা করি না এবং ডায়াগনোসিস আমি যেটা বলছিলাম যে আপনি এটা তো আসলে আপনাদের হলো ডায়াগনস্টিক টুলই হলো এমআরআই মানে এমআরআই দিয়ে আপনাকে এন্টারক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেট লিগামেন্ট আপনি এক্সরেতে কিন্তু এক্সরেতে কোনো বোঝা আসবে না এক্সরে তো হাড়ের কোনো কিছু আছে কিনা বোঝা যাবে কিন্তু আপনি এমআরআই আপনার একটা ম্যান্ডেটরি একটা ডায়াগনস্টিক টুল আপনাদের জন্য তো আমি যেটা বলছি ধরেন আমরা অনেক সময় করি কি যে ডায়াবেটিক পেশেন্ট আসলো তার ডায়াবেটিস কন্ট্রোল না করে আমরা কোনো অপারেটিভ প্রসিডিউর বা অন্য কোনো প্রসিডিউর যাই না তো এরকম একটা কোমরবিড কন্ডিশন নিয়ে আসছে সেক্ষেত্রে আপনারা রাইট তার ডায়াবেটিস কিন্তু মানে কন্ট্রোলে থাকতে হবে কারণ এটা কিন্তু মানে মনে রাখতে হবে যে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর সেটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর মানে কোনো অপারেশন করছি না আমরা একটা ইনজেকশন দিচ্ছি কিন্তু আমরা তো পেনেট্রেশন করতেছি ইনভেশন করতেছি সেই জন্য তার ডায়াবেটিক অয়েল কন্ট্রোল থাকতে হবে আমি ইউজুয়ালি সুগার লেভেল 10-এর মধ্যে মনে করেন যে থাকলে সেটাকে আমরা মনে করি যে ক্রাইটেরিয়া মনে করি এরপরে ধরেন যে রোগীর যদি জ্বর থাকে কোনো মানে অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশন থাকে যেমন বলে অনেক রোগীরা আমাকে ফোন করে যে স্যার আমার মার তো এরকম ইনজেকশন দিয়েছিলাম 1 মাস আগে এখন তো আমার সময় হয়ে গেছে কিন্তু আমার মার কয়েকদিন যাবত জ্বর তা আমরা বললাম যে আপনি 1 সপ্তাহ পরে আসেন জ্বরটা ভালো করে এরপর আসেন এরপরে আরেকটা আমরা করি যে কোনো রোগীর যদি মানে রক্ত তরলীকরণের ওষুধ খায় ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল হ্যাঁ এটা তো প্লেটলেটের উপর কাজ করে প্লেটলেটের কার্যকারিতাকে কমায় দেয় হ্যাঁ যে তাকে অ্যাগ্রিগেশন হতে দেয় মানে রক্ত পাতলা করার জন্য তারা ব্যবস্থা দিয়ে থাকে তো এখন এই প্লেটলেট আমাদের যেহেতু পিআরপিটা হলো প্লেটলেট বেস মানে নামই তো পিআরপি মানে প্লেটলেট রিচ প্লাজমা এবং এই প্লেটলেট বেশি মাত্রায় যে কনসেন্ট্রেশনে থাকে এইটার ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর আছে সেই গ্রোথ ফ্যাক্টরগুলো দিয়ে আমাদের কাজ হচ্ছে চিকিৎসার কাজ হচ্ছে সেজন্য আমরা বলি যে কমপক্ষে 3-4 দিন যদি বন্ধ করে আসেন তাহলে চিকিৎসাটা সবচেয়ে ভালো হবে তার মানে একটা ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে যে সে কি ওষুধ খাচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে এটা করা হয় আমরা যদি একটু পিআরপি পদ্ধতি সম্পর্কে জানতে চাই আসলে পিআরপিটা আসলে আপনারা আনছেন আমাদের দেশেও চলছে বা অনেকেই অনেক উপকার পাচ্ছে এটা ইফেক্টিভ কার্যকারিতা পাচ্ছে প্রসিডিউরটা কীরকম কতদিন আপনার চিকিৎসা করতে হবে এবং রুগী আপনাকে এটা অপারেশন ওটিতে নিতে হয় কিনা অজ্ঞান করতে হয় কিনা এই বিষয়টি যদি বলতে যে যেমন আসলে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু আমরা যখন স্টেরয়েড ইনজেকশন দিতাম বা এখনও আমাদের অনেক অর্থোপেডিক সার্জন অনেক রিউমাটোলজিস্ট অনেক ফিজিক্যাল মেডিসিনের মনে করেন যে ফিজিশিয়ানরা তারা তাদের চেম্বারে ইনজেকশন দেয় চেম্বারে এককালে জীবনের শুরুতে আমিও দিতাম কিন্তু চেম্বারে কিন্তু দেওয়াটা আমি এখন আর মানে পছন্দের তালিকায় নাই আমার কারণ ওখানে ইনফেকশন হতে পারে যে ওটিতে যে এনভায়রনমেন্ট এখন তো মনে করেন যে দিনকাল খুব কঠিন হয়ে গেছে যেমন আমরা যেমন মানুষ যেমন ভালো সার্ভিসটা চায় আবার ঠিক সেরকমও চায় যে কোনো কমপ্লিকেশন যাতে না হয় এখন এই যে দায়িত্ব ডাক্তারের উপর মনে করেন যে পড়ে কেমন সেই জন্য আমরা ইউজুয়ালি আমি আমার প্র্যাকটিসে আমি এটা অপারেশন থিয়েটারে দিই যে আমার 2টো অপারেশন থিয়েটার আছে আমি ওখানে মনে করেন যে পিআরপি দিই এখন পিআরপি কিভাবে তৈরি করা হয় এটা রোগীর যে ভেইন আছে আমাদের যে পেরিফেরাল যে ভেইন রক্তনালী যে ইউজুয়ালি এই এলবোতে মানে কিউবিটাল ভেইন থেকেই সাধারণত করা হয় বা আমরা হ্যান্ডের যে ভেইন যদি কারো প্রমিনেন্ট থাকে এখান থেকেও মনে করেন যে রক্ত নেওয়া হয় এখান থেকে ধরেন আমরা যদি জয়েন্ট পিআরপির জন্য 10 সিসি পিআরপি আমরা মনে করেন যে নেই তৈরি করি এটার জন্য 20 সিসি মনে করেন যে ব্লাড নেই আমরা তাহলে আমাদের সেফলি এটা 10-12 সিসি হয়ে যায় এটা হয় আবার যদি মেরুদণ্ডে পিআরপি দেই আমরা বা হিপ জয়েন্টে পিআরপি দিই সেক্ষেত্রে আমি 20 থেকে 22 সিসি মানে পিআরপি সংগ্রহ করি তো ওই ক্ষেত্রে আমাদের 40 ml 40 সিসি মনে করেন যে পিআরপি নিতে হয় তো আমরা তো বললাম যে সিলেক্ট করি আগে যে তার কোমরবিডিটিস ওইরকম নাই ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে হ্যাঁ তার কোনো ইনফেকশনের সাইন নাই হ্যাঁ মনে করেন জ্বরটা নাই এরকম তো এরপর আমরা তাকে সিলেক্ট করি এবং মানে যে ক্লোপিডোগ্রেল যদি খায় তাহলে সেটা 3-4 দিন বন্ধ রেখে আসলো হ্যাঁ এরপর আমরা রক্ত নিয়ে সেটাকে আমরা তৈরি করি পিআরপিটা তৈরি করে আমরা তার যদি নি জয়েন্ট হয় তাহলে নি জয়েন্টে আমরা ভালো করে ক্লিন করে তারপর আমরা অ্যাসেপ্টিক পদ্ধতিতে আমরা গ্লাভস পরে করে দিই এবং মানে একবার অপারেশন করলে যেরকম এনভায়রনমেন্ট আমি পিআরপি ঠিক সেইভাবেই দিই আমরা 3 মাসে 3টা পিআরপি দিই ইন্টারন্যাশনাল জার্নালগুলো মানে কোনো সেন্টারে 3 সপ্তাহ পরপর আমি তো 4 উইকসলি দিই বা মনে করেন 28 দিন বা 30 দিন পরপর দিই আর কোনো জার্নাল সাপোর্ট করে যে সেই সমস্ত সেন্টারগুলোতে 3 সপ্তাহ পরপর দেয় পিআরপি হ্যাঁ তো আমাদের এসে আমি রুটিনলি 1 মাস পরপরই দিই
কিন্তু অনেক সময় হয় যে বিদেশে যাবে রুগীটা, তার সময় নাই, তার সময় আছে 50 দিন বা 45 দিন, তখন আমি তাকে 3 সপ্তাহ পর পর দেই। মানে আপনি সেই ক্ষেত্রে 42 দিন সময় থাকলে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে 3 সপ্তাহ পর পর দিলেও আপনারা এটা আউটকাম পাচ্ছেন। আমরা যদি বলি যে আপনি পরপর 3 মাসে 3টা বা 3 সপ্তাহ পর পর 3টা পিআরপি আপনি দিলেন, পিআরপি তো আসলে কোনো জটিলতা নাই, কারণ যেহেতু তার নিজের ব্লাড থেকেই পিআরপিটা তৈরি করা হচ্ছে, এটা একটা বায়োলজিক প্রোডাক্ট হিসেবে আপনারা দিচ্ছেন। তো এই আউটকামটা আমরা কতদিন পরে পাবো, মানে রুগী সুস্থ বোধ করবেন কতদিন? ইউজুয়ালি হাঁটুর ক্ষেত্রে আমি বলি কোনো রুগী তো ফার্স্ট ডোজ দেওয়ার পর থেকে বেশ আরাম পায়। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক সময় রুগীরা বলে, স্যার প্রথম ডোজ দেওয়ার পরে যে আরাম পাইছি, সেকেন্ড ডোজ দেওয়ার পর আর অত আরাম পাইনি। তো আমি এটাকে এভাবে বলি যে দেখেন, ফার্স্ট ডোজে আপনার 60% ভালো হয়ে গেল। ডক্টর শহীদুল, একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। শিওর। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথাটি বলুন। আমার নাম মাহফুজুর রহমান। আমার ওই যে হাঁটুর সমস্যা, আমি পিএইচডি নিয়েছিলাম শহীদুল সাহেবের ওখানে, কিন্তু থার্ডটা নিতে গিয়ে আমার খুব পা ফুলে গেছে, আমি খুব সাফার করছি। আমি এই ব্যাপারে আমার সাথে কথা বলবো। আচ্ছা দর্শক, আমি যদি ভুল না করি, আপনার কি হাঁটুতে ব্যথা আছে এখন? হ্যাঁ, এখনো ব্যথা। আপনি কোনো চিকিৎসা গ্রহণ করেছেন? হ্যাঁ, চিকিৎসা তো অন্য জায়গায় করেছি। আপনি কয়টি ডোজ নিয়েছিলেন? কয়টি ডোজ নিয়েছিলেন পিআরপি? আমি তিনটা, আমি থার্ড যেদিন নিয়েছি, নেওয়ার পরেই আমার হাঁটু ফুলে গেছে, আমি পা টাচ করতে পারি না, আমি হাসপাতালে শুয়ে রয়েছি। এই জি, আমরা দর্শক, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। প্রফেসর ডক্টর শহীদুল, আপনি খুব অল্প কথায় ফুলে গেছে এবং এটা নিশ্চয়ই আসলে প্রসিডিউরে কোনো ইনফেকশন হতে পারে। এটা আসলে আমাদের কাছে আসতে হবে, এটা ইভালুয়েট করতে হবে। আমরা একটু সিবিসি, সিআরপি, আরবিএস পরীক্ষা করব যে কোনো ইনফেকশনের সাইন আছে কিনা। এইটা একটা পসিবিলিটি, এটা একটা মানে নন কমপ্লিকেশনের ভিতরে এটাই। তো যদি ইনফেকশন থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক মনে করেন যে বাড়াই দিব, অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব। ওকে, প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনার চিকিৎসাটা গ্রহণ করুন, আপনি ভালো থাকবেন। শহীদুল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। পিআরপি একটি অত্যাধুনিক চিকিৎসা। পিআরপি চিকিৎসার মাধ্যমে জটিলতা ছাড়াই আপনার হাঁটু ব্যথা ভালো হওয়া সম্ভব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।